আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছায়ার বিচারক গল্পের 5 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। পার্কে বসে দুইজন গল্প করছে। নুসরাত বলল, এই রফিক, তোমার কি হয়েছে? যখন থেকে এসেছি তখন থেকে দেখছি মন খারাপ। কি হলো আমাকে একটু বলো। রফিক বলল, তেমন কিছু না, এমনি মন খারাপ। নুসরাত বলল, ও এমনি মন খারাপ, আমাকে বলবে কেন? আমি কে? আচ্ছা থাকো তুমি, আমি গেলাম। মন খারাপ যখন একা বসে থাকো। এটা বলে নুসরাত উঠতে গেলে রফিক নুসরাতের হাত ধরে বসিয়ে দিয়ে তার কোলে মাথা রেখে বলল, আরে আরে, তুমি চলে গেলে তো আরো বেশি মন খারাপ হবে। আর রাগ করতে হবে না, বলছি কেন মন খারাপ। নুসরাত বলল, বলো। রফিক শুরু থেকে যা যা হয়েছে সব বলল নুসরাতকে। নুসরাত সব শুনে বলল, আরে তুমি কেমন বলিস? কিছু না জেনে নিজের ভাইকে কেউ এমন ভাবে বলে? আর তুমি একটা কথা জানলে অবাক হবে। রফিক বলল, কি? নুসরাত বলল, তোমার ভাই আমার কলেজে পড়ে। আর তোমার আর আমার এক হওয়ার পিছনে তোমার ভাইয়ের হাত আছে। তোমার ভাই আমাকে আর আমার বাবাকে সুন্দরভাবে বুঝিয়ে বলছে, যে কারণে আব্বু রাজি হয়েছে। আর তুমি নাকি ভাবতেও অবাক লাগে, নিজের ভাইকে কেউ এইসব কথা বলে। রফিক বলল, আমি আমার ভুল বুঝতে পারছি, এখন তার কাছে ক্ষমা চাইতেছি, কিন্তু সে তো আমার সাথে কথা বলে না। নুসরাত বলল, চিন্তা করিও না, আমার জন্য যখন সব হয়েছে আমি ঠিক করে দিব। রফিক বলল, তাড়াতাড়ি করিও, আমার ভাইয়ের সাথে ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না। এই কথা বলে তারা হাসাহাসি করতে লাগলো। নুসরাত বলল, আচ্ছা আমি এখন আসি, ক্লাসের সময় হয়ে এসেছে। রফিক বলল, ওকে, আমি পৌঁছে দিই। তারপর নুসরাত গাড়িতে উঠতে রফিকটাকে কলেজে নামিয়ে দিয়ে থানায় চলে গেল। নিজাম চৌধুরী বলল, হ্যালো ভাই, কি মনে করে ফোন দিলেন? এই টাইগার, ফোন দিতে কি কিছু মনে করা লাগে? টাইগারের রাগী গলায় কথা শুনে নিজাম চৌধুরীর কপাল বেয়ে ঘাম পড়তে লাগলো। নিজাম চৌধুরী বলল, না মানে ভাই। টাইগার বলল, হয়েছে, আর মানে মানে করতে হবে না। তোরা দেশে বসে বসে শুধু মানে মানে করতে পারবি, আর কিছু না। আমার এত বড় একজন লোক মারা গিয়েছে, আর তোরা ওখানে বসে বসে মানে মানে করছিস। নিজাম চৌধুরী বলল, ভাই আমরা কি করব? তারেককে পুলিশ মেরেছে, আর পরিস্থিতি এমন যে পুরো প্রশাসন আমাদের উপর নজর রাখছে, কারণ আমাদের কিছু অপকর্মের প্রমাণ তাদের কাছে আছে। এখন কিছু করতে গেলে সমস্যা হবে, কিন্তু আমি লোক লাগিয়ে রাখছি কে কে তারেককে মারছে জানতে। টাইগার বলল, থাক, তোকে আর কিছু করতে হবে না, যা করার আমি করছি। শুধু কালকের মধ্যে 2 গাড়ি মাল যাবে, ওগুলো ঠিকঠাক দেখে তোদের কাছে রাখবি। যদি পুলিশের হাতে পড়ে তাহলে সমস্যা হবে তোর। নিজাম চৌধুরী বলল, সমস্যা নাই ভাই, আপনি পাঠান, হেফাজতে আমি ডাকবো। এটা বলে ফোন কেটে দিল টাইগার। নিজাম চৌধুরী বলল, এই তোরা কে কোথায় আছিস? কালকের মধ্যে লোকজন বাড়া, কাল রাতে ভাইয়ের মাল আসবে, ওইগুলো ঠিকঠাক মতো আমাদের এইখানে আনতে হবে। ওকে স্যার। এটা বলে ছেলেগুলো চলে গেল। এইদিকে রকি ও তার বন্ধুরা হাসপাতালে শুয়ে আছে। তখন রকির ফোনে একটা ফোন আসতে রকি কল ধরতেই, কিরে এমন ভাবে কে মারলো? কার তো সাহস? তুই শুধু নাম বল, বাকিটা আমি দেখবো। রকি বলল, আরে এটা একটা ছোট্ট বিষয়, আমরা সামনে নিতে পারবো। ছেলেটি বলল, তাহলে আজকে কেন নিতে পারলেন না? আমি আসতেছি, দাঁড়া। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? তো আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো আমার ইউটিউব চ্যানেলে আমি মুভি ভিডিও আপলোড করি। মুভিগুলো এই সেই মুভি না, চাইনিজ ড্রিম, যা আপনারা বিভিন্ন ফেসবুকে দেখে থাকেন বা অল্প কিছু ক্লিপ দেখে থাকেন। এই ক্লিপটা দেখার পর আপনাদের তার পরের পার্টটা দেখার জন্য খুবই আগ্রহ জাগে, বাট আপনারা খুঁজে পান না। তো আমি আমার ইউটিউব চ্যানেলে এই মুভিগুলা আমি ফুল আপলোড করতেছি। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আমার ইউটিউব চ্যানেলে যান, আমার মুভিগুলো দেখেন। যদি পছন্দ না হয় আপনারা জাস্ট 2-3 মিনিট আমার মুভিটা দেখবেন। দেখার পর যদি আপনাদের মন না বসে, আপনাদের ভালো না লাগে, আপনি জাস্ট আমাকে কমেন্ট করে বলবেন যে ভাই ভালো লাগতেছে না, তাহলে আমি আর আপলোড করব না। বাট আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে, কারণ এই মুভিগুলো কোথাও পাওয়া যায় না। বাট আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি শুধুমাত্র আপনাদের জন্য। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেলে যান এবং মুভিগুলো দেখেন, এবং কেমন হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানান। আমার ইউটিউব চ্যানেলের লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং আমাকে যে কেউ এসএমএস করলেই আপনাদের কাছে লিংকটা চলে যাবে। তো আপনারা যান এবং ভিডিওটা দেখে মতামত জানান, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ। কি বললো? আমি বলছি না কাউকে লাগবে না, আমি সব সামলে নিব। এক কথা বারবার কেন বলতে হয়? শুধু একটা কথা মনে রাখবি, ভাইয়া যেন জানতে না পারে আমাকে কেউ মারছে।
ছেলেটি বলল, ওকে কেউ জানবে না, সাবধানে থাকিয়েন, কখনো প্রয়োজন পড়লে ডাক দিয়েন, সাথে সাথে হাজির হব। রকি আচ্ছা বলে ফোন কেটে দিল। মনে মনে বলল, আবিরের বাচ্চা, তুই জানিস না কার সাথে তুই পাঙ্গা নিয়েছিস। তুই একটা মেয়ের জন্য আমাকে মারলি, তাই না? আমি দেখবো তুই ওই মেয়ের সাথে থাকিস কি করে। ভুল মানুষের ফান্দে পড়ে গেছিস আবির, ভুল মানুষের ফান্দে। এইদিকে আমরা বন্ধুরা একে একে সব ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হয়ে আড্ডা দিতে যাব। এমন সময় পেছন থেকে মেয়ে কণ্ঠে কেউ একজন ডাক দিল, আবির বলে। আমি পেছন ঘুরে তাকাতেই দেখি নুসরাত ভাবি। নুসরাত বলল, আবির এইদিকে আসো, কথা আছে। ভাবির কথা শুনে আমি ভাবির সামনে গেলাম। আমি বললাম, আপু, আমাকে কেন ডাকলেন? নুসরাত বলল, এই আপু কি ভাবি ডাকবা? ভাবি বলে ডাকবা আজ থেকে। আমি বললাম, জি ভাবি। এইদিকে তানিয়া ক্লাসরুম থেকে বের হয়ে আমাদের খুঁজতে লাগলো। তখন দূরে দেখলো আমি একটা মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছি। এটা দেখে তানিয়া রেগে আগুন হয়ে গেল। এইদিকে নুসরাত বলল, গুড বয়, এখন বলো তুমি তোমার ভাইয়ার সাথে অভিমান করে আসো কেন? জানো তোমার ভাইয়া অনেক কষ্টে আছে, অনেক মন খারাপ। আমি বললাম, তা উনি কষ্টে আছে বা মন খারাপ এইসব আমাকে কেন বলছেন ভাবি? নুসরাত বলল, তোমাকে বলবো না কেন, রফিক তো তোমার ভাই। আমি বললাম, সরি আপু, ওনাকে জিজ্ঞেস করিয়েন, এই কথাটা আমাকে না। নুসরাত বলল, আবার আপু বলছো কেন? তো আপনাকে আপু বলবে নাকি ভাইয়া ডাকবে? হঠাৎ একটু দূর থেকে মেয়ে কণ্ঠে কারণ এমন কথা শুনে আমরা দুজনেই পাশে তাকিয়ে দেখি তানিয়ার রাগে গজগজ করতে করতে আমাদের দিকে আসতেছে। আমি তো তানিয়ার রাগ দেখে অবাক হয়ে আছি। এমনটা ভাবতে ভাবতে তানিয়া আমাদের সামনে আসতেই তানিয়া বলে উঠল, আরে নুসরাত আপু তুমি? নুসরাত বলল, আমি। মনে মনে বললাম, দুইজনের কথা শুনতে আমি অবাক, তার মানে তারা একে অপরকে চেনে। আমি অবাক হয়ে একবার তানিয়ার দিকে, অন্যবার নুসরাত ভাবির দিকে তাকাচ্ছি। তানিয়া তখন আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলল, আপু নিশ্চয় তোমাকে এই বেয়াদবটা জ্বালাচ্ছে, তোমার পিছনে ঘুরঘুর করছে। তানিয়ার কথায় আমি কিছু বলতে যাব, তার আগে তানিয়া আমাকে থামিয়ে দিয়ে বলল, আমি ঠিক আগে থেকেই বুঝতে পারছি তুই এমন একটা ছেলে। এইবার নুসরাত আপু তানিয়াকে থামিয়ে দিয়ে বলল, এই তানিয়া, কি আবল তাবল বলছিস? আবির আমাকে বিরক্ত করবে কেন? সে তো আমার দেবর, আমি তার সাথে কথা বলতে এসেছি একটা বিষয় নিয়ে। নুসরাত ভাবির মুখে দেবর কথাটা শুনে তানিয়া অবাক হয়ে বলল, কি? নুসরাত বলল, এইবার তানিয়া মাথা নিচু করে বলল, সরি আবির, আমি তো বুঝতে পারিনি। আমি মুখে একটা শুকনো হাসি দিয়ে বললাম, ইটস ওকে। নুসরাত বলল, মনে হয় তোমরা একে অপরকে চিনো, তবে তানিয়া আর আমার সম্পর্কে জানো না। ভাবির কথা শুনে জিজ্ঞাসা দৃষ্টিতে ভাবির দিকে তাকিয়ে রইলাম। আর ভাবি বলতে লাগলো, আবির, তানিয়া হচ্ছে আমার খালাতো বোন। আমি বললাম, ও তাই বুঝি, তাহলে আমরা সম্পর্কে বিয়ান লাগি, তাই না মিস তানিয়া? তানিয়া বলল, আমি বললাম, আচ্ছা ভাবি, তাহলে আসি কেমন, আমার একটা জরুরি কাজ পড়ে গিয়েছে। এটা বলে হাঁটা ধরলাম। নুসরাত বলল, আরে আবির দাঁড়াও, কথা তো শেষ হয়নি। আমার কাজ আছে বলে আর পিছনে না ঘুরে চলে যেতে লাগলাম। তারপর বন্ধুদের সাথে বিদায় নিয়ে বাড়ি চলে গেলাম। কমিশনার তার কেবিনে বসে কিছু ফাইল দেখছে, তখন তার ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখে এটা মেজর নাসির উদ্দিনের কল। তাই সে দেরি না করে ফোন রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম স্যার। মেজর নাসির বলল, ওয়ালাইকুম আসসালাম আলতাফ। শোনো আলতাফ, তাড়াতাড়ি আর্মির হেডকোয়ার্টারে চলে আসো। রাকিব স্যার মানে সেনাপ্রধান জরুরি মিটিং এর ডাক দিয়েছে, তাড়াতাড়ি আসো। আলতাফ বলল, আচ্ছা স্যার, আমি আসতেছি। এটা বলে ফোন কেটে কমিশনার গাড়ি নিয়ে বের হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে আর্মির হেডকোয়ার্টারে পৌঁছে গেল। তারপর মিটিং রুমে ঢুকে দেখে সবাই বসে আছে, কিন্তু সেনাপ্রধান এখনো আসেনি। কমিশনার সবার সাথে কুশল বিনিময় করে তার জায়গায় বসতেই সেনাপ্রধান রাকিব চলে আসলো। এখন সবাই তাকে দাঁড়িয়ে সম্মান করলো। রাকিব বলল, আপনারা সবাই এখন বসেন, এখানে আপনাদের ডাকা হয়েছে কারণ আমাদের কাছে খবর এসেছে আমাদের দেশে টেরোরিস্ট হামলা করবে। তাই আমাদের দায়িত্ব হলো এই হামলা রুখে দেওয়া, তাদেরকে ধরা। আর এইসব করছে টাইগার, আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। মেজর বলল, আচ্ছা স্যার, আমরা তার পরিকল্পনা না রুখে তাকে ধরলেই তো হয়। রাকিব বলল, তাকে ধরা সহজ হলে তো আর এটা বলতাম না নাসির। কমিশনার বলল, স্যার, এখন তাহলে আমার কাজ পুরো শহরে নজরদারি বাড়ানো। রাকিব বলল, আর মেজর সাহেব, আপনার কাজ তো আপনি ভালো করে জানেন। মেজর বলল, স্যার। রাকিব বলল, আচ্ছা, ওই দিন এজেন্ট নিয়োগে কয়জন নিয়েছেন? মেজর বলল, স্যার, 5 জন নিয়েছি, তারা এখন কাজেও লেগে পড়েছে। রাকিব বলল, গুড, একটা কাজ করিও, ওদের 5 জন সহ যারা পরীক্ষা দিয়েছে তাদের ফাইল আমার অফিসে পাঠিয়ে দিও। আর হ্যাঁ, সবাই মন দিয়ে কাজ করো, অবৈধভাবে যেন কোনো গাড়ি দেশে প্রবেশ করতে না পারে, আর কাউকে সন্দেহ হলে সাথে সাথে অ্যারেস্ট করে নিবে। এটা বলে মিটিং শেষ করে দিল।
একটা যুবক কালো হুডি মুখে মাস্ক পরে অন্ধকার একটা রুমে বসে আছে। সামনে আছে একটা ল্যাপটপ, সেটাতে কি যেন করছে আর মুস্কি মুস্কি হাসতেছে। যার হাসিতে আছে একটা রহস্য, যে রহস্য উদ্ঘাটন শুধু সে নিজেই করতে পারে। তখনই তার টেবিলে থাকা ফোনটা বেজে উঠলো। সে কিছু না দেখে ফোন রিসিভ করে বলল, হ্যালো। ও পাশ থেকে একজন বলে উঠলো, ভাই মাল সামনে আছে, তুলে নিয়ে আসবো নাকি? ছেলেটি বলল, না, আমি তোদের বলছি ওদের উপর নজর রাখতে, আর তোরা রাখবি। আর কয়েকদিন যাক, তারপর থেকে আমি আমার খেলা শুরু করব, বুঝলি? শুধু নজর রাখ। ওকে ভাই। এটা বলে ফোন কাটতে আরেকটা নাম্বার থেকে ফোন আসলো। ফোনের দিকে তাকিয়ে দেখে অচেনা নাম্বার। কিছু একটা মনে করে ফোনটা ধরতেই ওপাশ থেকে বলতে লাগলো, দেখ তুই বাজারে নতুন আইছিস, বেশি উড়বি না, তা না হলে ডানা ভেঙে যাবে। ছেলেটি হেসে হেসে বলল, ভয়ের রাজ্যে রাজা, নতুন তবে পুরাতনের চেয়েও ভয়ঙ্কর। এক ইশারায় হয়ে যাবে সব তছনছ। এখন কথা না ঘুরিয়ে মূল কথা বল। লোকটি বলল, দেখ তোকে আমি চিনি, তুই আমাকে চিনিস না, কিন্তু তোর স্বপ্ন রাজা হওয়া আর আমার মহারাজা যদিও আছি, তারপর আমার কথাই চলে না। আমি চাই আমার কথাই চলুক সবকিছু। তাই বলছি, আমরা যদি এক হয়ে কাজ করি তাহলে কেমন হয়? ছেলেটি একটু হেসে বলল, যেখানে তোর উদ্দেশ্য ভুল সেখানে আমি তোর সাথে কাজ করব নেভার। ভালো থেকো, সামনের দিনের জন্য শুভকামনা, মিস্টার টাইগার। ও সরি, গর্তে লুকিয়ে থাকা বিড়াল রূপে টাইগার। আর হ্যাঁ, তুমি যেই পরিকল্পনা করছো না, সেটা চুল পরিমাণ বাস্তবে হবে না। টাইগার হেসে বলল, সেটা সময় বলে দিবে। গুড বাই মিস্টার ভিলেন, জলদি দেখা হবে আমাদের। এটা বলে ফোনটা কেটে দিল। এইদিকে ছেলেটি আস্তে আস্তে বলতে লাগলো, আগুনে ঘি আর গরম তেলে পানি ঢালতে আমার খুব পছন্দ। রাতে বই নিয়ে পড়তেছিলাম, এমন সময় ফোনটা বেজে উঠলো। চার্জ থেকে ফোন নিয়ে ফোনের দিকে তাকাতেই দেখি চোখ দুইটা ছানাফড়া হয়ে গেল। আমি মনে হয় স্বপ্ন দেখছি, তা না হলে কেমনে কি? আচ্ছা, হাতে একটা চিমটি দিয়ে দেখি। এটা বলে হাতে একটা চিমটি দিলাম। সত্যি এটা স্বপ্ন না, তানিয়া আমাকে কল দিয়েছে। এইসব ভাবতে ভাবতে ফোন কেটে গিয়ে আবার ফোন বাজতে লাগলো। এইবার তাড়াতাড়ি করে ফোন রিসিভ করতেই তানিয়া বলে উঠলো, ওই ফোন ধরতে এত সময় লাগে কেন? আমি বললাম, বাবারে কি রাগ। তানিয়া বলল, তোর রাগ থাকবে না? ফোন ধরতে লেট হলো কেন? কার সাথে টাঙ্কি মারছিলি? আমি বললাম, টাঙ্কি তো জীবনে একজনের সাথে মারছিলাম, সেটা হলো তুমি, কিন্তু তুমি তো পাত্তা দাও না। তা আজ কি মনে করে ফোন দিলেন মিস রাগওয়ালি? তানিয়া বলল, কেন, আমি ফোন দিতে পারি না? আমি বললাম, না পারেন, তবে আমার মতো বকাটে লুচ্চাকে আপনার মতো ভদ্র ইনোসেন্ট রাগওয়ালি ফোন দিবে কেমন জানো বিশ্বাস হচ্ছে না। তানিয়া একটু হেসে বলল, তুই আমার প্রশংসা করলি নাকি খুশা দিয়ে কথা বললি? আমি বললাম, খুশা দিয়ে আপন মানুষকে কথা বলে বুঝালে ভাবোয়ালি। তানিয়া বলল, আচ্ছা তুই এত কথা পেঁচাস কেমনে? আমি বললাম, সুন্দরী মেয়ের সাথে কথা বললে এমনিতেই কথা ঘুরানো যায়। তানিয়া বলল, হয়েছে মিস্টার, আর ফ্ল্যাটিং করতে হবে না। আমি বললাম, কেন মিস, পটে গিয়েছেন নাকি? তানিয়া বলল, কেন, না পড়লে কি করবে? আমি বললাম, তেমন কিছু না, সামনে ভাইয়ার বিয়ে, ভাবছি সেখানে অনেক সুন্দরী সুন্দরী আপু আসবে, সেখান থেকে একটা পটিয়ে নিব, ভালো হবে না? তানিয়া বলল, অন্য মেয়ের দিকে তাকালে তোর চোখ তুলে নিব। আমি বললাম, তাহলে তোমারই সমস্যা। তানিয়া বলল, হলে হোক, অন্ধ হলেও মেনে নিব, তারপরও অন্য মেয়ের দিকে তাকালে মানব না। এটা বলে তানিয়া জিব্বায় কামড় দিল। ইস, আমি কি বলে দিলাম, ফাজিলটা এমন ভাবে কথা বের করে বুঝতে পারি না। আমি তানিয়ার এমন কথা শুনে খুশিতে নাচতে মন চাইছে। আমি বললাম, কি কি বললেন মিস ভাওয়ালি? তানিয়া বলল, কই কি বললাম, আচ্ছা রাখি। এটা বলে তানিয়া ফোন কেটে লজ্জায় ফোন একপাশে রেখে বালিশে মুখ লুকিয়ে নিল। এইদিকে আমি তো মহা খুশি, কারণ তানিয়াও আমাকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করছে। এইসব ভাবছি, তখন আম্মু খাবার খেতে ডাকলো, তাই দেরি না করে খাবার খেতে গেলাম। নিচে গিয়ে খাবার টেবিলে বসে চুপচাপ খাবার খেতে লাগলাম। তখনই আব্বু বলে উঠলো, আবির তোর কি হয়েছে, আমাদের একটু বলতো। আমি বললাম, আমার কি হবে? আব্বু বলল, না মানে কেমন যেন হয়ে গেছিস তাই বললাম। আমি বললাম, আরে না, আমার কিছু হয়নি। আব্বু বলল, তাহলে ভালো। আচ্ছা শোন, সামনের 25 তারিখ তোর ভাইয়ার বিয়ে, মানে আর মাত্র 10 দিন আছে। আমি বললাম, জানি। আব্বু বলল, আর সবকিছু তোকে করতে হবে। আমি বললাম, আমি জানি আব্বু, তোমরা চিন্তা করিও না, আমি নিজের সবটা দিয়ে চেষ্টা করব। এইদিকে আমার এমন কথা শুনে ভাইয়া মনে মনে বলতে লাগলো, মনে হয় নুসরাত আবিরকে মানিয়েছে, তা না হলে এমন কথা বলতো না। এইদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে বিছানায় শুয়ে ফোন টিপতেছি, তখন অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি কিছু মনে না করে ফোন রিসিভ করতেই মেয়ে কণ্ঠে কেউ বলে উঠলো, কি করছো আবির? আমি বললাম, কিছু না, বাট আপনি কে, আপনাকে তো চিনলাম না।
মেয়েটি বলল, আমি কে সেটা সময় বলে দিবে, তবে আমি তোমার অতি কাছের মানুষ। আমি বললাম, কাছের মানুষ সেটা বুঝলাম, কিন্তু কে সেটা বলেন তো। মেয়েটি বলল, ওই যে বললাম না, সময় হোক জানতে পারবা। এখন বলো, খাবার খেয়েছো? আমি বললাম, খেয়েছি। মেয়েটি বলল, গুড, তুমি যখন খেয়েছো এখন আমিও খেতে যাব। গুড বাই, কাল কথা হবে। আর হ্যাঁ, তানিয়ার থেকে একটু দূরে দূরে থেকো, কেমন? সেটা তোমার জন্য ভালো হবে। এটা বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। আর আমি ভাবতে লাগলাম, আজব কে এই মেয়ে, সে আমাকে চিনে কিভাবে, আর তানিয়া থেকে কেন দূরে থাকতে বলছে। দূর, কিছুই মাথায় ঢুকছে না। আমি আর কিছু ভাবতে পারছি না, মাথাটা ধরে আছে, তাই পাখাটা চালু করে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে গেলাম কলেজে। কলেজে গিয়ে বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছে। এমন সময় পিছন থেকে মেয়ে কণ্ঠে কেউ একজন বলে উঠল, হাই গাইস, কি করছো সবাই? উক্ত কথাটা শুনতে পিছনে ঘুরতে আমরা বলে উঠলাম, আরে আরোহী যে এতদিন পর কলেজে, সেই দিনের পরে কি ছেলেগুলো আর বিরক্ত করছে? আরোহী বলল, আরে না, কি যে বলো না, তারা তার বিরক্ত করবে কি করে, আমি তো নানির বাড়ি ছিলাম। রাফি বলল, ও। আরোহী বলল, আচ্ছা আমি কি তোমাদের সাথে বসতে পারি? রাফি বলল, হ্যাঁ, কেন নয়, অবশ্যই বসো। এই বলতে আরোহী আমাদের সাথে বসে পড়লো। এখন বলি, আমরা কোন ছেলেদের কথা বলছি। আসলে কলেজে প্রথম দিন আমরা কয়েকটা ছেলেকে মারছিলাম, তার কারণ ছেলেগুলো আরোহীকে বিরক্ত করছিল। আর তাছাড়া আরোহীকে আরো আগে থেকেই চিনি আমরা, কিন্তু তেমন কথা বলতাম না। সেটা হলো, আরোহী আমার আব্বুর বন্ধুর মেয়ে, মোফাদ্দেল আঙ্কেলের মেয়ে, অনেক বড় লোক তিনি। যাই হোক, চারজন মিলে আড্ডা দিচ্ছি। এমন সময় তানিয়াকে দেখলাম কলেজে আসতে, তাই আমি দাঁড়িয়ে বললাম, দোস্ত তোরা থাক, আমি গেলাম। এটা বলে এক দৌড়ে গেলাম তানিয়ার কাছে। হাই তানু, কেমন আছো? তানিয়া বলল, তোর মতো বাদর পিছনে ঘুরলে কেমন আর থাকা যায় বলতো? আমি বললাম, অনেক ভালো থাকা যায় বাদরের বউ। তানিয়া বলল, ওই ওই কুত্তা, তুই আমাকে বাদরের বউ বললি কেন? আমি বললাম, কেন, আমি যদি বাদর হই তাহলে আমার বউ কি হবে? তানিয়া বলল, বাদরের বউ। আমি বললাম, তাহলে আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তুমি কি হবে? তানিয়া বলল, বাদরের বউ। ওই কুত্তা, বিলাই, হনুমান, খরগোশ, কি বললি তুই? আমি বললাম, আমি কিছু বলিনি, তুমি বলছো। তানিয়া বলল, ধর, তোর সাথে কথা বলে পারবো না, সর আমার সামনে থেকে। আমি বললাম, আচ্ছা তুমি আমার সাথে এমন করো কেন? এতবার ভালোবাসি বলি তারপরও কেন? তানিয়া বলল, তোকে ভালোবাসি না তাই এমন করি। আমি বললাম, আচ্ছা ভালোবাসো আর না বাসো ঠিক আছে, বন্ধু হতে সমস্যা কি? আমার এমন কথা শুনে তানিয়া কি যেন ভেবে বলল, আজ একটা মনের মতো কথা বলছিস। আমি খুশি মনে বললাম, তাহলে আজ থেকে আমরা বন্ধু। তানিয়া বলল, বন্ধু। আমি বললাম, তাহলে তুই করে বলবা, ওকে? তানিয়া বলল, ওকে। এখন তাহলে ক্লাসে চল। আমি বললাম, চল। তারপর দুইজন ক্লাসের দিকে হাঁটা ধরলাম, আর আমি মনে মনে বলতে লাগলাম, আরে আমার তানু পাখি, সবে তো একটু কাছে আনছি, কয়েকদিন যাক, ডাইরেক্ট বুকে টেনে নিব, কারণ বান্ধবী মানে অর্ধেক বউ। এইসব বলতে বলতে ক্লাসে চলে গেলাম। আর এইদিকে আরোহী নাইমকে জিজ্ঞেস করছে, নাইম, আবির যে একটা মেয়ের সাথে কথা বলছিল, সে কে? নাইম বলল, আরে তুমি তো জানো না, আবির মেয়েটাকে ভালোবাসে, মেয়েটার নাম তানিয়া। আরোহী বলল, ও আচ্ছা, চলো ক্লাসে যাই, সময় হয়ে গেল। এই কথা বলতে তারা তিনজন ক্লাসে চলে গেল। তারপর সবাই এক এক করে সব ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হয়ে আড্ডার জায়গায় গিয়ে আড্ডা দিতে লাগলাম। এইদিকে তানিয়া রিমি হাঁটতেছে। তখন রিমি বলল, আচ্ছা দোস্ত, আমার একটা কথা মাথায় ঢুকছে না। তানিয়া বলল, কি? রিমি বলল, দোস্ত, আমার যতটুকু মনে হয় তুই আবির ভাইকে পছন্দ করছিস, কিন্তু সে ভালোবাসি বললে ইগনোর করিস কেন? রিমির প্রশ্ন শুনে তানিয়া একটা মুচকে হাসি দিয়ে বলল, দোস্ত, তুই কথাটা ঠিক বলছিস, আমি চাইলেই আবিরকে একসেপ্ট করতে পারি, বাট করছি না, তার কারণ। রিমি বলল, তার কারণ কি? তানিয়া বলল, তার কারণ হলো, হতে পারে সে আমার সাথে আবেগের বশে ভালোবাসি বলছে। এমনটা হলে আমি যদি ওর সাথে রিলেশনে যাই, তখন কিছুদিন পরেই তার আবেগ কেটে গেলে আমাকে বিরক্ত মনে হবে। আর তাছাড়া আমি আমার শখের পুরুষকে নিজের করে আগলে রাখতে চাই, আর এমনটা করতে গিয়ে যদি আমার উপর বিরক্ত হয় তাহলে দিন শেষে কষ্টটা আমি পাবো, কারণ আবেগটা ছিল তার। রিমি বলল, বাপ রে বাপ, এত ভাবনা! তোর মতো যদি কেউ এমন ভাবতো তাহলে হাজার হাজার ছেলে মেয়ে পিড়িতে ছেঁকা খেয়ে দেবদাস হতো না। তবে আমার মনে হয় আমি সত্যিই ভালোবাসি তোকে। তানিয়া বলল, দেখা যাক, বন্ধু হয়ে আগলে রাখতে পারি কিনা। রিমি বলল, দেখবো। এইসব বলে তারা হাঁটতে লাগলো। এইদিকে আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার বাসায় চলে গেলাম। টাইগার বলল, নিজাম, গাড়িগুলো ঠিকঠাক পৌঁছে গিয়েছে? নিজাম চৌধুরী বলল, সব ঠিকঠাক আছে, আর কোনো ঝামেলা হয়নি, দেখতে হবে না কাজ কাকে দিয়েছেন। টাইগার বলল, এত গর্বিত হলে হবে না, প্রতিদিন রাতে 2 টন করে গাড়ি যাবে, সব ঠিকঠাক মতো দেখে রাখবি তোর কাছে।
নিজাম বলল, বস চিন্তা করবেন না, রাখবো। কিন্তু ওখানে কি আছে? টাইগার বলল, সেটা আমার লোক গিয়ে খুললে বুঝতে পারবি, এখন শুধু সময়ের অপেক্ষা। নিজাম বলল, ভাই। টাইগার বলল, সব ঠিকঠাক থাকে জানো, এখন রাখি। আর হ্যাঁ, ভুলেও এখন কোনো ঝামেলা করবি না। তারেক আর তোর কোলের খুনের প্রতিশোধ সময় হলে আমি নিব। নিজাম বলল, ওকে বস। এটা বলে টাইগার ফোন কেটে দিল। নিজাম চৌধুরী বলল, রিফাত কই, এইদিকে আইতো। রিফাত হচ্ছে মন্ত্রীর বিশ্বস্ত ছেলা। রিফাত বলল, জি বস বলেন। নিজাম চৌধুরী বলল, দুবাই থেকে 50টা অর্ডার আসছে, একটার দাম 1 কোটি, আজকের মধ্যে পাঠাতে হবে। রিফাত বলল, বস হঠাৎ করে এই ব্যবসা? আপনার ভাই নাসিম এই ব্যবসার জন্য আর 6 বছর আগে মারা গিয়েছে, আর এটা আপনি করতে যাচ্ছেন? নিজাম চৌধুরী একটু হেসে বলল, ওটা আমার ভাই ছিল, কিন্তু আমি না, বুঝলি। আমাকে মারতে হলে ওই পুলিশদের 10 বার জন্ম নিতে হবে। তাছাড়া এমন ভাবে কাজ করবি কেউ যেন বুঝতে না পারে। রিফাত বলল, তাই তো বলি, গোডাউনে হঠাৎ এতগুলো আসলো কি করে? নিজাম বলল, আমার ভাই কেমন আছে আর ওকে কে মারছে এটা জানতে পারছিস? রিফাত বলল, বস আপনার ভাই বলছে ছোট বিষয়, সে সামলে নিবে, কিন্তু সেটা আপনি জানলেন কিভাবে? রিফাতের কথা শুনে নিজাম চৌধুরী একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। রিফাত মনে মনে ভাবতে লাগলো, এই মন্ত্রী মুচকি হাসি দিয়েছে মানে কিছু একটা হতে চলেছে, অনেক বড় কিছু, যেটার জন্য দেশ বা আমি কেউই প্রস্তুত হব না। এটা বলে রিফাত চলে গেল। যাতে খাবার খেয়ে তানিয়াকে কল দিতে যাব, তার আগেই ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি কালকে সেই অচেনা নাম্বার। ভেবেছিলাম ধরবো না, কিন্তু কিছু একটা ভেবে রিসিভ করে হ্যালো বলতেই, ওই ওই, ফোন ধরতে এত সময় লাগে কেন? আমি বললাম, আজব, অচেনা নাম্বার, তাই একটু ভাবলাম ধরবো নাকি ধরবো না। মেয়েটি বলল, কিসের অচেনা নাম্বার? কিসের? আমি তোমার কলিজা, বুঝলে, এক্ষুনি নাম্বার কলিজা দিয়ে সেভ করবা, ওকে? আমি বললাম, পুরন চালের ভাত নাই, নতুন চালের আমদানি। ওই চিনি না জানি না আপনার কলিজা হলাম কখন? মেয়েটি বলল, তোমার চিনা লাগবে না, সময় হলে চিনবা। আর তোমাকে বলছিলাম না ওই তানিয়া মেয়ের সাথে মিশবা না, তারপরও কেন মিশলে? আমি বললাম, আমি তানিয়াকে ভালোবাসি, আর তানিয়ার সাথে মিশবো না তো কার সাথে মিশবো? মেয়েটি বলল, কি বললি তুই? আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে ব্লক করে দিলাম। যার জন্য পাগল সে পাত্তা দেয় না, আরেকজন আসছে আগলা পিঠ দেখাইতে। এটা বলে তানিয়াকে ফোন দিতে যাব, তার আগেই তানিয়ার ফোন। আমি আর কিছু না ভেবে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠলো, ওই কুত্তা, কার সাথে এতক্ষণ কথা বলছিলি যে ফোন বিজি বলছে? আমি বললাম, কই জানো, কেউ না, বন্ধু ছিল। মিথ্যা বললাম, মেয়ের নাম বললে যদি রাগ করে তাই। তানিয়া বলল, ওই আমি তোর কোন কালের জানো লাগি? আমি বললাম, কেন এই কালের? তানিয়া বলল, আবির, এখন কিন্তু বেশি হচ্ছে, এমন করলে আর কথা বলবো না। আমি বললাম, আচ্ছা আচ্ছা, আর এমন করবো না। তানিয়া বলল, গুড বয়, এখন কি করছিস? আমি বললাম, না পাওয়া ভালোবাসার সাথে কথা বলি, যেটা অনেক কাছে থেকে অনেক দূরে। তুমি কি করছো? তানিয়া বলল, আমি একটা লুচ্চা বাদরের সাথে কথা বলি, যেটা সারাদিন মেয়েদের সামনে লাফাই। আমি বললাম, মোটেও না, আমি সব মেয়েদের পিছনে ঘুরি না, তুমি বাদে। তানিয়া বলল, জানি, বাদর একটা। আমি বললাম, বাদরানি একটা। এইভাবে দুষ্টু মিষ্টি কথা বলে ফোন রেখে ঘুমিয়ে গেলাম। রাত 3টা সুই সুই, নীরবতা বিরাজমান করছে চারিদিকে। ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। একটা অন্ধকার রুম, তার মাঝে বড়বড় জ্বলছে একটা লাইট, আর তার নিচে অজ্ঞান সাথে বাঁধা অবস্থায় বসে আছে 3টা ছেলে, নাক মুখ দিয়ে ফুটা ফুটা ঝরছে রক্ত। তো এভরিওয়ান, সবাই নেক্সট পার্টের জন্য 500+ কমেন্ট করে দিও, আর সবাই একটু বেশি বেশি লাইক করে দিও। ধন্যবাদ।